হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। তো আমরা যে লুসেন্টের মডার্ন হিস্ট্রি নিয়ে আলোচনা করছিলাম, সেখানে আজকে আমরা ফ্যাক্টস অ্যাবাউট গান্ধী এখান থেকে শুরু করব। তো এর আগের পার্টগুলি তোমরা যদি দেখে না থাকো, তো আমার চ্যানেলে প্লে লিস্ট করা আছে, সেখানে তোমরা দেখে নিতে পারো। তাছাড়া তোমরা যদি এখনও লুসেন্টের ফিজিক্স, কেমিস্ট্রি এবং বায়োলজি যদি এখনও কমপ্লিট করে না থাকো লুসেন্টের, তোমার চ্যানেলে সম্পূর্ণ প্লে লিস্ট করা আছে, সেখান থেকে গিয়ে তোমরা দেখে নিতে পারো। তো আজকে আমরা গান্ধীজি সম্পর্কে জেনে নেব। খুবই সংক্ষেপে এখানে দেওয়া আছে, যেগুলো তোমাদের বিশেষ করে পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট সেগুলোই দেওয়া আছে। তো সেইগুলো গান্ধীজি সম্পর্কে জেনে নেওয়া যাক। প্রথমে দেখো, ডেট অ্যান্ড প্লেস অফ বার্থ। গান্ধীজির জন্ম তারিখ হচ্ছে 2 অক্টোবর 1869 সালে। তিনি জন্মগ্রহণ করেন পোরবন্দর, গুজরাটের পোরবন্দরে। তিনার যে জন্মদিন 2 অক্টোবর, সেই দিনটিকে গান্ধী জয়ন্তী পালন করা হয়, একটা ন্যাশনাল হলিডে সেই দিন। এবং এছাড়াও দেখো, এই দিনটাকে দেখো একটা ইন্টারন্যাশনাল ডে অফ নন ভায়োলেন্স বা অন্তর্রাষ্ট্রীয় অহিংসা দিবস পালন করা হয়। এটা ডিক্লারেশন করেছিলেন কে? ইউনাইটেড নেশন অর্গানাইজেশন, ইউএনও। মনে রাখবে, ইউএনও প্রতিষ্ঠা হয় 1945 সালে। এর হেডকোয়ার্টার হচ্ছে নিউ ইয়র্কে। সম্মিলিত জাতিপুঞ্জ তাকে বলা হয়। নেক্সট চলে আসবো আমরা গান্ধীজির পিতার নাম হচ্ছে করমচাঁদ গান্ধী, মায়ের নাম পুটলিবাই। পলিটিক্যাল গুরু ছিলেন গোপালকৃষ্ণ গোখলে। তো এই প্রশ্নটি তোমাদের ডব্লিউবিবি কনস্টেবল এসেছিল সম্ভবত 2018 সালে কি 19 সালে এসেছিল, 2019 সালে। যে গান্ধীজির পলিটিক্যাল গুরু কে ছিলেন, তো সেটি উত্তর হয়ে যাবে গোপালকৃষ্ণ গোখলে। এছাড়া দুটো মোস্ট ইম্পর্টেন্ট, যেটা পরীক্ষা আসার জন্য মোস্ট ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে প্রাইভেট সেক্রেটারি। গান্ধীজির দুজন প্রাইভেট সেক্রেটারি ছিলেন। একটার নাম তোমরা সবাই জানো, মহাদেব দেশাই, আর অন্যটি হচ্ছেন পিয়ারিলাল নাইয়ের। এগুলো ছিলেন গান্ধীজির প্রাইভেট সেক্রেটারি। চলে আসবো আমরা নেক্সট, লিটারেসি ইনফ্লুয়েন্স। গান্ধীজি কোন কোন লিটারেসির প্রতি ইনফ্লুয়েন্স ছিলেন সেগুলো একটু দেখা যাক। সেটা হচ্ছে, প্রথমে দেখো জন রাস্কিনের লেখা আনটু দিস লাস্ট, ইমারসান, আর দেখো থোরাও, আর লিউ টলস্টয়ের হচ্ছে দ্য বাইবেল অ্যান্ড গীতা। তো এগুলোর প্রতি গান্ধীজি ইনফ্লুয়েন্স ছিলেন। এবার এরপর দেখবো আমরা গান্ধীজির লিটারারি ওয়ার্ক, অর্থাৎ গান্ধীজির লেখা বিভিন্ন বইয়ের নাম, তিনি কি কি লিটারেচার লিখেছেন। প্রথমেই চলে আসবো, যেটা হচ্ছে সর্বদয়, 1908 সালে সর্বদয়। এটা ট্রান্সলেশন হচ্ছে আনটু দিস লাস্ট ইন গুজরাট। এছাড়া লিখেছেন তিনি হিন্দ স্বরাজ 1909 সালে। মাই এক্সপেরিমেন্ট উইথ ট্রুথ, এটা হচ্ছে তার বায়োগ্রাফির নাম, মাই এক্সপেরিমেন্ট উইথ ট্রুথ, মোস্ট ইম্পর্টেন্ট, 1927 সালে লেখা। এছাড়া ছিল রিভিল ইভেন্ট অফ গান্ধীজ লাইফ আপ টু 1921। এছাড়া গান্ধীজি বিভিন্ন পত্রিকার এডিটর ছিলেন, যেমন তিনি অনেক কটি পত্রিকার এডিটর ছিলেন। যেমন প্রথমে দেখতে পাচ্ছ ইন্ডিয়ান অপিনিয়ন পত্রিকা। এই পত্রিকাটি হচ্ছে 1903 থেকে 15 সাল অবধি তিনি এডিটর ছিলেন। এই পত্রিকার ল্যাঙ্গুয়েজ ছিল ইংলিশ এবং গুজরাটি, এবং খুব শর্ট পিরিয়ডের জন্য হিন্দি আর তামিল ছিল। নেক্সট হচ্ছে হরিজন পত্রিকা। এটা আমরা সকলেই জানি, হরিজন পত্রিকা 1919 থেকে 1931 সালে এডিটর ছিলেন গান্ধীজি হরিজন পত্রিকার। তো হরিজন পত্রিকা লেখা হতো দেখো ইংলিশ, গুজরাটি আর হিন্দি ভাষায়। এরপর আমরা দেখবো ইয়ং ইন্ডিয়া। এছাড়া ইয়ং ইন্ডিয়া পত্রিকার গান্ধীজি সম্পাদক ছিলেন 1933 থেকে 42 সালে। ইয়ং ইন্ডিয়া পত্রিকাটি প্রকাশ হতো ইংলিশ, গুজরাটি ভাষায়, এবং এই ইয়ং ইন্ডিয়া পত্রিকার গুজরাটি ভাষায় নাম ছিল নবজীবন। চলে আসবো আমরা নেক্সট, যেটা হচ্ছে আদার নেম। গান্ধীজি আর কি কি নামে পরিচিত ছিল, এটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট। এখান থেকে কিন্তু পরীক্ষায় প্রায় তোমাদের প্রশ্ন দেখা যায়। প্রতিটা পয়েন্ট তোমরা ভালোভাবে মনে রাখবে। গান্ধীজির আদার যে নেমগুলো ছিল, প্রথমে হচ্ছে মহাত্মা মানে হচ্ছে হাই সোল্ড বা সেন্ট বলা হয়। এই মহাত্মা নামটি গান্ধীজিকে কে দিয়েছিলেন? রবীন্দ্রনাথ ঠাকুর 1917 সালে। নেক্সট হচ্ছে মালং বাবা বা নগ্ন ফকির বা নেকেড সাইন্ট, এটা বলেছেন কাবাইলিস অফ নর্থ ওয়েস্ট ফরেনার 1930 সালে। নেক্সট যেটা বলতে, সেটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট, পরীক্ষায় কিন্তু বহুবার এসেছে এই প্রশ্নটা। গান্ধীজিকে অর্ধনগ্ন ফকির কে বলেছে? হাফ নেকেড সেন্ট বা অর্ধনগ্ন ফকির গান্ধীজিকে কে বলেছেন? ইন্ডিয়ান ফকির, এটা বলেছেন উইনস্টন চার্চিল। এটা ভালোভাবে ফ্রেন্ডস তোমরা মার্ক করে নেবে, এখনই তোমরা মনে রেখে নাও যে গান্ধীজিকে অর্ধনগ্ন ফকির বলেছেন উইনস্টন চার্চিল।
হাফ নেকেড ফকির, হাফ নেকেড সাইন্ট। নেক্সট দেখো রাষ্ট্রপিতা গান্ধীজিকে বলেছেন সুভাষচন্দ্র বসু বা ফাদার অফ নেশন, রাষ্ট্রপিতা সুভাষচন্দ্র বসু 1944 সালে। নেক্সট দেখো গান্ধীজিকে তাছাড়া আমরা কী নামে জানি, বাপু নামে জানি। হি ইজ অলসো কল্ড বাপু, গুজরাটি ভাষায় বাপু নাম মানে হচ্ছে ফাদার। এছাড়া এছাড়া মনে রাখবে এখানে যে গান্ধীজিকে মিকি মাউস বলেছেন সরোজিনী নাইডু। গান্ধীজিকে মিকি মাউস কে বলেছিলেন, মিকি মাউস বলেছিলেন সরোজিনী নাইডু। চলে আসো আমরা নেক্সট। এরপর দেখা যাক মেইন ইভেন্ট ডিউরিং দ্য গান্ধিয়ান ইরা। গান্ধী যুগের সময় যে সমস্ত গুরুত্বপূর্ণ ঘটনাগুলি ঘটেছিল। তো এর আগে তোমাদের যখন পড়িয়েছিলাম ক্রোনোলজিক্যাল ওভারভিউ, তখনও দেখো তোমাদের দেখিয়েছি যে 1919 সালে রাওলাট অ্যাক্ট হয়েছিল। তো এবার রাওলাট অ্যাক্ট কি, এই সম্পর্কে আমরা ডিটেলসে একটু জেনে নিই। ডিউরিং দ্য ভাইসরয় অফ লর্ড চেমসফোর্ড, তো এই রাওলাট অ্যাক্টের সময় ভাইসরয় কে ছিলেন, লর্ড চেমসফোর্ড ছিলেন ভাইসরয়। A sedition committee was appointed by the government in 1918 with Justice Rowlatt, which made certain recommendations to curb seditious activity in India. তো এই যে সময় তোমরা দেখতে পাচ্ছ 1919 সালের, আগে 1918 সালে, তো এই ঘটনাটি রাওলাট অ্যাক্টটা জড়িত সাধারণত তোমাদের প্রথম বিশ্বযুদ্ধের সময় বা ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার যে হয়েছিল, কত সালে, 1914 সালে শুরু হয়েছিল এবং 1918 সালে এই ওয়ার্ল্ড ওয়ারটা শেষ হয়েছিল। তো এই 1914 সাল থেকে 1918 সালের মধ্যে ব্রিটিশকে কিন্তু বহুত একটা হ্যাঙ্গাম কিন্তু সহ্য করতে হয়, কারণ সেখানে সেই সময় ওয়ার্ল্ড ওয়ার চলে এবং শেষমেশ 1918 সালে থেমে যায়। তো এই সময় দেখা যায় যে ভারতের যে সমস্ত ন্যাশনালিজম যারা আছে, চরমপন্থী যে সমস্ত নেতা, ভারতের যারা ন্যাশনালিস্ট, স্বাধীনতার জন্য যারা লড়াই করছে, তাদেরকে বিশেষ করে রুখতে, সাপ্রেস করতে এই রাওলাট অ্যাক্টটা আনা হয়। তো রাওলাট অ্যাক্টটা ওই জন্য কিন্তু আনা হয়। এর মেন কাজ ছিল কার্ব সেডিটিয়াস অ্যাক্টিভিটি ইন ইন্ডিয়া। ভারতের মধ্যে যে সমস্ত সেডিটিয়াস অ্যাক্টিভিটি মানে রাজদ্রোহমূলক, এই দেশের যে বিরুদ্ধে যারা মানে যে সমস্ত মানুষরা দেশের স্বাধীনতা চাইছে তাদের বিরুদ্ধে একটা অ্যাক্ট বলতে পারো রাওলাট অ্যাক্ট। এই অ্যাক্টে কী কী বলা হয়, এই অ্যাক্টে একটা খুবই ভয়ঙ্কর অ্যাক্ট বলতে পারো তোমাদের। এই অ্যাক্টের সাহায্যে যে কোনো মানুষকে পুলিশ গ্রেপ্তার করতে পারবে, যে কোনো মানুষের বাড়ি গিয়ে সোজা তার বাড়িতে গিয়ে তার পুলিশ সার্চ করতে পারবে, কোনো মানুষকে তার কোনো রকম জেলের কোনো রকম বিচার হবেই না, কিন্তু তাকে নিয়ে গিয়ে জেলে পুরে রাখা হবে ম্যাক্সিমাম 2 বছর অবধি, 2 বছর অবধি জেলে ভরে রাখা হবে। তো এরকম একটা ভয়ঙ্কর অ্যাক্ট হচ্ছে রাওলাট অ্যাক্ট, একে ব্ল্যাক অ্যাক্টও বলা হয়। তো এই অ্যাক্টের বিরুদ্ধে গান্ধীজি তীব্র প্রতিবাদ জানান, তোমরা দেখতে পাবে। এরপর দেখো দ্য রাওলাট অ্যাক্ট 1919 gave unbridled powers to the government to arrest, imprison, suspect without trial। তো এই অ্যাক্টে কী বলা হচ্ছে, এই অ্যাক্ট হচ্ছে গভর্নমেন্টকে একটা এমন পাওয়ার দিয়ে দিয়েছিল, বিশেষ করে পুলিশ যে সমস্ত গভর্নমেন্ট তাদের হাতে এমন একটা পাওয়ার দিয়ে দিয়েছিল যে তারা যে কোনো সাসপেক্ট, কোনো একটা লোকের প্রতি সন্দেহ হলে, কিংবা এমন বলা হয়েছে যে কাদেরও বাড়ি যদি জয় হিন্দ এরকম কিছু স্লোগান দেওয়া থাকতো, তো তাদেরকেই কিন্তু পুলিশ সাসপেক্টে উইদাউট ট্রায়াল ছাড়া, মানে ট্রায়াল মানে কোনো রকম বিচার ছাড়া, তাদের কোনো রকম কোর্টে বিচার হতো না, উইদাউট ট্রায়াল কোনো রকম বিচার ছাড়াই তাদেরকে ইমপ্রিজন করা হতো, তাদেরকে জেলে বন্দি করা হতো। ইমপ্রিজন একটা সিনোনিম অফ জেল বলতে পারো, তাকে জেলে বন্দি করা হতো তাদের কোনো রকম ছাড়াই। এরপর দেখো দ্য অ্যাক্ট কজড এ ওয়েভ অফ অ্যাঙ্গার অ্যামং দ্য পিপল, এবং এই একটা মানুষদের মধ্যে একটা ভীষণভাবে একটা অ্যাঙ্গার, একটা রাগের কিন্তু একটা ওয়েভ ছড়িয়ে দেয়, মানুষদের মধ্যে প্রচণ্ড ক্ষুব্ধ হয়ে যায় এই অ্যাক্টের ফলে মানুষ। ইভেন বিফোর দ্য অ্যাক্ট ওয়াজ পাসড পপুলার এগিটেশন বিগান এগেনস্ট ইট, এবং যখন বলছে এই অ্যাক্টটা পাস হয়নি তার আগেই প্রচুর আন্দোলন শুরু হয়েছিল এটাকে না পাস করার, পপুলার এগিটেশন বিগান এগেনস্ট ইট, এটার বিরুদ্ধে। গান্ধীজি ডিসাইডেড টু ফাইট এগেনস্ট দিস অ্যাক্ট, গান্ধীজি ঠিক করে যে এই অ্যাক্টটার বিরুদ্ধে ফাইট করবে এবং গান্ধীজি সত্যাগ্রহের জন্য ডাক দেয়। তো সত্যাগ্রহ সম্পর্কে বলেছি যে সত্যাগ্রহ হচ্ছে একটা কোনো কিছুর বিরুদ্ধে প্রতিবাদ করা, কোনো রকম ভায়োলেন্স সৃষ্টি না করে, অর্থাৎ নো ভায়োলেন্স, কোনো কিছুর বিরুদ্ধে নো ভায়োলেন্স সৃষ্টি না করে সেটার বিরুদ্ধে প্রতিবাদ করা, সেটাকে আমরা বলতে কি সত্যাগ্রহ। তো গান্ধীজি ঠিক করে যে এটার বিরুদ্ধে একটা সত্যাগ্রহ তিনি করবেন। অন 6 এপ্রিল 1919 সালে হি ওয়াজ অ্যারেস্টেড, অন 8 এপ্রিল 1919 সালে
তো গান্ধীজিকে অ্যারেস্ট করা হয় 8ই এপ্রিল 1919 সালে। দিস লেড টু ফার্দার ইনস্টিফিকেশন টু এগিটেশন ইন দিল্লি, আহমেদাবাদ এবং পাঞ্জাব। এবং এই যে সত্যাগ্রহ আন্দোলন, এটা কিন্তু দিল্লি, আহমেদাবাদ এবং পাঞ্জাব এই জায়গাগুলোতে ছড়িয়ে পড়ে। তো এরপরে দেখো কীভাবে ঘটনাটা ঘটবে। এরপরে দেখো এই পাঞ্জাবে একটা মেলা হবে, যে মেলার মধ্যে ভীষণভাবে মানুষদের মেরে ফেলা হবে গুলি করে, যাকে আমরা বলে থাকি জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ড। তো তারা কি করছিল, আসলে তারা এই অ্যাক্টের বিরুদ্ধে প্রতিবাদ করছিল। এই অ্যাক্টের রাওলাট অ্যাক্টের মধ্যে মানা করা হয় যে মানুষ যেন কোনো জায়গায় কোনো মেলায় যেন জড়ো না হতে পারে, তাছাড়া কোনো জায়গায় যেন ভিড় করতে না পারে, ঠিক এরকম বলা হয়েছিল। তাছাড়া সিডিটিএস অ্যাক্টিভিটি বিভিন্ন, যেন কোনো সংবাদপত্রকে তো করাই হতো না, মানে রাজদ্রোহমূলক আর্টিকেল লিখতোই না। তো এরপরে দেখো পাঞ্জাবেই দেখো কি ঘটনা ঘটবে। পাঞ্জাবের অমৃতসরে ভীষণভাবে কিছু মানুষ মারা যাবে। নেক্সটই হচ্ছে জালিয়ানওয়ালাবাগের ম্যাসকেয়ার, জালিয়ানওয়ালাবাগের যে হত্যাকাণ্ড, যেটা হয়েছিল 13ই এপ্রিল 1919 সালে। তোর আগে যে ঘটনাগুলি মনে রাখবে, যে এপ্রিল মাসেই কিন্তু 8ই এপ্রিল কিন্তু গান্ধীজি তখন ছিল না, গান্ধীজিকে অ্যারেস্ট করা হয়। তারপর তোমাদের দেখবে ডক্টর সৈফুদ্দিন কিচলু, ডক্টর সত্যপাল, যখন তোমাদের আমি পড়েছিলাম যে এক্সট্রিমিস্ট যে সমস্ত লিডার যারা পাঞ্জাবের যারা নেতৃত্ব দিচ্ছিল, সেই সমস্ত খুবই বড় বড় যারা নেতা, তাদেরকে কিন্তু গ্রেফতার করে নেওয়া হয়। যেমন ডক্টর সৈফুদ্দিন কিচলু ছিলেন তার মধ্যে অন্যতম, ডক্টর সত্যপাল, তো তাদেরকে কিন্তু অ্যারেস্ট করে নেওয়া হয়। দেখো জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ডের সময় যে মোস্ট ইম্পর্টেন্ট, দ্য অ্যারেস্ট অফ ডক্টর সৈফুদ্দিন কিচলু, ডক্টর সত্যপাল, 10ই এপ্রিল 1919। তো 10ই এপ্রিল 1919 সালে পাঞ্জাবের দুজন গুরুত্বপূর্ণ এক্সট্রিমিস্ট নেতা ডক্টর সৈফুদ্দিন কিচলু আর ডক্টর সত্যপাল, তাদের কিন্তু অ্যারেস্ট করে নেওয়া হয়। আন্ডার দ্য রাওলাট অ্যাক্ট ইন কানেকশন উইথ সত্যাগ্রহ কজড সিরিয়াস আনরেস্ট ইন পাঞ্জাব। তো এরা কি করছিল, এরা ডক্টর সৈফুদ্দিন কিচলু, ডক্টর সত্যপাল, বললাম যে এরা পাঞ্জাবের মধ্যে এই যে গান্ধীজির সাথে সত্যাগ্রহর আন্দোলনের বিরুদ্ধে প্রোটেস্ট করছিল এরা, আর এদেরকে কি করে নেওয়া হয়, এর জন্য এদেরকে 10ই এপ্রিল গ্রেপ্তার করে নেওয়া হয়। তো এদের গ্রেপ্তার করার পর নেক্সট হচ্ছে যে 13ই এপ্রিল, অর্থাৎ তার 3 দিন পর একটা পাবলিক মিটিং হয়, বেশ করে একটা মেলা হয়, একটা মেলা বলে থাকি। এই পাবলিক মিটিং ওয়াজ হেল্ড অন 13ই এপ্রিল 1919। কোন জায়গায়, সেই জায়গার নাম হচ্ছে জালিয়ানওয়ালাবাগ, অমৃতসরের জালিয়ানওয়ালাবাগ, যেখানে হচ্ছে হাজার হাজার মানুষ জড়ো হয়েছিল। হোয়ার থাউজেন্ড অফ পিপল ইনক্লুডিং উইমেন অ্যান্ড চিলড্রেন অ্যাসেম্বল। তাদের মধ্যে কিন্তু ছিল বিভিন্ন মহিলা ছিল এবং বাচ্চারাও ছিল। তারা তো বুঝতে পারেনি যে এরকম একটা ঘটনা ঘটবে। বিফোর দ্য মিটিং কুড স্টার্ট, তো জেনারেল এডওয়ার্ড হ্যারি ডায়ের, বেশ করে একে আমরা বলে থাকি জেনারেল ডায়ের, খুবই নৃশংস মানুষ একজন এই জেনারেল ডায়ের। তিনি অর্ডার করেন ইনডিসক্রিমিনেট মানে হচ্ছে বাঁচ বিচারহীন, মানে কোন রকম যে তোমরা ইনডিসক্রিমিনেট ভাবে হত্যা করা, মানে হচ্ছে কোন রকম ভাবে তোমরা নারীও দেখবে না, বাচ্চাও দেখবে না, এরকম কাউকে না দেখে শুধু গুলি চালাও। একটা অর্ডার দেয় ইনডিসক্রিমিনেট হেভি ফায়ারিং, মানে বাজ বিচারহীনভাবে তোমরা গুলি ছুটতে লাগো। এই জেনারেল ডায়ার কোথায়, সেই যে জালিয়ানওয়ালাবাগে যে অমৃতসরের পার্কের মধ্যে একটা বেশ করে মেলা বসেছিল, ঠিক সেই জায়গাটাই তারা কি করতে পারে, গুলি ছোঁড়ার একটা অনুমতি দিয়ে দেয় এবং সেখানে প্রচণ্ড গুলির বর্ষণ হতে থাকে। অন দ্য ক্রাউড অ্যান্ড পিপল হ্যাড নো ওয়ে আউট টু এসকেপ। এবং মানুষদের মধ্যে দেখো একটা প্রচণ্ড ভিড় ছিল, তার উপরে সেখান থেকে পালিয়ে যাওয়ার কিন্তু কোনো রকম রাস্তা ছিল না, সেখান থেকে মানুষরা পালাতে পারছিল না। আর সেরকম একটা অবস্থায় গুলির ওপর গুলি কিন্তু চালানো হয় এবং সেখানে প্রচুর শিশু এবং প্রচুর মহিলা হত্যা হয়, পুরুষ তো হবেই। তো কোনো রকম বলছি না, ইনডিসক্রিমিনেট ভাবে তাদেরকে মারা হয়, বাজ বিচারহীন ছাড়াই। As a result, hundreds of men, women, children were killed and more than 1200 people wounded. দেখো 1200 পিপল তো জখম হয়েছে, কিন্তু প্রচুর মানুষ দেখো সব ঘটনায় ইতিহাসে থাকবে না যে কত মানুষ মরেছে। অ্যাকচুয়ালি একটা যেখানে একটা ওয়ার হবে সব কিন্তু নথিভুক্ত হয় না, আসলে যা লেখা হয় তার থেকে কিন্তু প্রচুর বেশি কিছু হয়ে থাকে, তো এই তথ্যের বেশি কিছু। তাহলে কত মানুষ মরেছে তোমরা বুঝতেই পারছো কিরকম একটা নৃশংস হত্যাকাণ্ড হয়েছিল এই ব্যাপারটাই। তো এই যে তোমরা দেখতে জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ড, এই হত্যাকাণ্ডের ফলে রবীন্দ্রনাথ ঠাকুর তিনি কিন্তু নাইটহুড উপাধি ত্যাগ করেন। তারপর মহাত্মা গান্ধী যিনি ছিলেন, তিনি কি কাইজার ই হিন্দ, যেটা হচ্ছে গোল্ড মেডেল, কাইজার ই হিন্দ উপাধি মহাত্মা গান্ধী সেটা কিন্তু ত্যাগ করে দিয়েছিলেন। রবীন্দ্রনাথ ঠাকুর তিনি নাইটহুড উপাধি ত্যাগ করে দিয়েছিলেন এই যে এরকম একটা ভয়াবহ ঘটনার ফলে, যে তেনারা বলছেন ব্রিটিশদের দেওয়া নেবো না। আর এই যে একটা আন্দোলন হলো, এরপরে কিন্তু মানুষদের মনে আরো প্রচন্ড ক্ষোভ জন্মায় যে আমাদের কিন্তু এবার যে করেই হোক স্বাধীনতা পেতেই হবে। তো এই যে জেনারেল
জেনারেল ডায়ারকে দেখতে পাচ্ছি, ইনি এত নৃশংস কাজ করেছেন, ইনাকেও কিন্তু ছেড়ে ছাড়েননি, ইনাকেও হত্যা করেছেন কে? আমাদের একজন মহান প্যাট্রিয়ট, দেখো সর্দার উধম সিং, তিনি একজন আমাদের প্যাট্রিয়ট, মহান প্যাট্রিয়ট। তিনি কিন্তু এই জেনারেল ডায়ারকে হত্যা করেন লন্ডনে 1940 সালে। অর্থাৎ প্রায় 27 বছর পর কিন্তু হত্যা করেছেন সর্দার উধম সিং। তাহলে বুঝতে পারছো মানুষের মনের আগুন কতটা তীব্র হলে যে 27 বছর পরও প্রতিশোধ নিতে হবে। পাপ কিন্তু বাপকে ছাড়ে না, বলে না? তো এরকম 27 বছর পরও কিন্তু সর্দার উধম সিং একজন গ্রেট ইন্ডিয়ান প্যাট্রিয়ট। স্যালুটার হিম। তো দেখো তিনি কিভাবে প্রতিশোধ নিয়েছেন। এরপর দেখো, অ্যাট দ্য টাইম মাইকেল ও ডায়ার ওয়াজ লিউটেন্যান্ট গভর্নর অফ পাঞ্জাব। তো এই সময় এই মাইকেল ও ডায়ার বা জেনারেল ডায়ার তিনি কি ছিলেন? তিনি ছিলেন পাঞ্জাবের একজন লিউটেন্যান্ট গভর্নর। তো এখানে এই নামটা, এই স্পেলিংটা তোমরা খেয়াল রাখবে। লিউটেন্যান্ট এই স্পেলিংটা কিন্তু তোমাদের পরীক্ষায় প্রায়ই আসে। ডব্লিউপি তোমাদের 2018 কি 19 সালে মেন পরীক্ষায় ঠিক এসেছিল এই লিউটেন্যান্ট স্পেলিং এররে। The massacre was turning point in Indo-British relations and inspired the people to provide a more unrelenting fight for freedom. তো এই যে একটা বিদ্রোহ হলো, এই বিদ্রোহের পর কি হয়, মানুষদের মধ্যে একটা ফাইট ফ্রিডমের প্রতি আরও বেশি তারা ইন্সপায়ার হয়ে যায়, প্রচণ্ড ইন্সপায়ার হয়ে যায় যে আমাদের যে করেই হোক এবার আমাদের স্বাধীনতা পেতেই হবে, আর ইংরেজদের দাসত্ব নয়। তো এই ছিল আজকের লেকচার। তো ভিডিওটি ভালো লাগলে তোমরা অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করবে এবং লাইক করবে। এর পরে নেক্সট ভিডিওতে আমরা খিলাফত মুভমেন্ট এবং বাদবাকি আলোচনা করব, নন কোঅপারেশন মুভমেন্ট। ধন্যবাদ।